তোমার বাড়ির ঠিকানা দাও, আমার মাকে তোমার বাবা মার কাছে বিয়ের প্রস্তাব দিয়ে পাঠাবো। এবার তোরা চুপ করে রইল। তার চোখ দুটো টলমল করছে। এই কথাটা বলতে তোমার এত দেরি হলো কেন? তবে আমাকে পেতে হলে তোমাকে আমার একটা শর্ত মানতে হবে এবং বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। কি সেই শর্ত? আর অপেক্ষা করতে হবে কেন? শর্তটা হচ্ছে, তুমি আর কোনো দিনও আমার পরিচয়, আমার বাড়ি কোথায়, আমার বাবা মা পরিবার এসব সম্পর্কে জানতে চাইবে না। অপেক্ষা করতে হবে এই জন্য, বিয়ে করতে হলে রোজ রোজ আর দেখা করতে পারবে না। শুকনো গোলাপটাকে মাটিতে পুঁতে ফেলতে হবে, গাছের বীজ যেভাবে মাটিতে পোঁতা হয় সেভাবে। কিছুদিন পর দেখবে সেখান থেকে একটা চারা গাছ গজিয়ে উঠবে। সেই গোলাপ গাছটাই একদিন ফুল ফুটবে। যেদিন ফুলটা ফুটবে সেদিন আমি চিরদিনের জন্য তোমার কাছে চলে আসব। আমরা বিয়ে করে সুখে ঘর সংসার করব। এছাড়া অন্য কোনো উপায়ে কিছুতেই আমাকে পাবে না। ঠিক আছে, আমি তোমার সব শর্ত মেনে নিলাম। তারপর আমরা বিদায় নিয়ে যে যার রাস্তায় হাঁটা দিলাম। তোরা নির্দেশ মতো শুকনো গোলাপটা একটা টবের মাটিতে পুঁতে দিই। সত্যি কি এই গোলাপ থেকে চারা গজিয়ে উঠবে কি জানি। কিছুদিন পর সত্যি সত্যি সেই টবে একটা চারা গোলাপ গাছ জন্ম নিল। ধীরে ধীরে গোলাপ গাছটা বড় হয়ে উঠল। এরই মধ্যে 1 বছর কেটে গেল। উফ, আজ 1 বছর হয়ে গেল তোরার সাথে দেখা হয়নি। খুব কষ্ট হচ্ছে আমার। নিজেকে অনেক বুঝিয়ে সুঝিয়ে শান্ত রাখছি। ফুল ফুটতেই তো তাকে চিরদিনের জন্য পেয়ে যাব। আর মাত্র কিছুদিনের অপেক্ষা। যতক্ষণ বাসায় থাকি গোলাপ গাছটার পাশে বসেই সময় কাটে আমার। একদিন আমাদের কাজের বুয়া রহিমা ঘর মোছার পানি গোলাপ গাছটার টবে ঢেলে দেয়। তাই দেখে প্রচণ্ড রাগে ফেটে পড়ি আমি। তোমাকে এই গাছের নোংরা পানি কে দিতে বলল? আমাকে না জিজ্ঞেস করে কেন করলে এমন কাজ? চলে যাও সামনে থেকে, আর কোনোদিন এই গাছের আশেপাশে যেন না আসো। কথাটা যেন মনে থাকে। কি আছে ওই গোলাপ গাছটার মধ্যে? আল্লাহ মাহবুতি যান, সারাক্ষণ গাছটা দিয়েই চাইয়া থাকি। ভালো লাগা গাছের গোড়ায় পানি দিলাম, হাতে ওনার গায়ে যেন ফসকা পড়ছে। আমি আর কিছু বললাম না। ওকে কি করে বোঝাবো? ওই গোলাপ গাছটার মাঝেই আমার প্রাণ, আমার অস্তিত্ব, আমার ভালোবাসা, সব কিছু। অবশেষে অপেক্ষার পালা শেষ হলো আমার। রোজকার মতো ঘুম ভেঙে টবের কাছে গিয়ে দেখি গোলাপ গাছটায় একটা কুঁড়ি ধরেছে। আনন্দে চোখ দুটো ভিজে উঠল। উফ, আজ যে আমার কি আনন্দ হচ্ছে! আর বেশি দিন নয়, তোরা খুব তাড়াতাড়ি তোমার সাথে দেখা হবে। চিরদিনের জন্য তোমাকে আমি পেয়ে যাব। দিনে দিনে কুঁড়িটা পরিণত কলি হয়েছে। আর মাত্র 2-1 দিন। উত্তেজনায় আর অস্থিরতায় আমার অবস্থা দিশেহারা। খেতে পারছি না, ঘুমাতে পারছি না, কোনো কিছুতেই মন বসাতে পারছি না। ইচ্ছে করছে অফিস না গিয়ে সারাক্ষণ গোলাপ গাছটার পাশেই বসে থাকি। ফুলটা না ফোটা পর্যন্ত গাছটার পাশ থেকে এক চুলও নড়ব না। কিন্তু সেটা করা সম্ভব না। বেসরকারি ব্যাংকে চাকরি, বিনা কারণে অফিস কামাই দিলে চাকরি থাকবে না। তাই অফিস যেতেই হলো। বিকেলে অফিস থেকে বাসায় ফিরে দেখি গোলাপ গাছের টবটা নেই। বুকটা হঠাৎ ছ্যাত করে উঠল। হ্যাঁ, গোলাপ গাছের টবটা কোথায় গেল? ছুটে গেলাম মায়ের কাছে। মা, আমার গোলাপ গাছটা কোথায়? কোথায় মা, কোথায়? তাড়াতাড়ি বলো, কোথায় রেখেছো? আর বলিস না, রোজকার মতো আজও রহিমার মা 10টার দিকে কাজে আসে। রহিমাকে রেখে বাথরুমে গোসল করতে ঢুকি। বাথরুম থেকে বেরোবার পর দেখি রহিমা নেই। সেই সঙ্গে বাসার মোবাইল, রাইস কুকার, প্রেসার কুকার, আলমারি থেকে নগদ টাকা, আমার গয়নার বাক্সটাও উধাও।
আহারে, কত শখ করে গয়নাগুলো রেখেছিলাম ছেলের বউকে দেব বলে, সব গেল আমার, সব গেল। ঘরের আরও কি কি চুরি গেছে ওসব শোনার আমার ধৈর্য হলো না। মরিয়া হয়ে বললাম, গোলাপ গাছটা কোথায় সেটা আগে বলো। সেটাও নিয়ে গেছে সে। মাথার ওপর যেন বজ্রপাত হলো, চোখে অন্ধকার নেমে এলো, সমস্ত বোধ জ্ঞান যেন হারিয়ে ফেলছি, শুধু চোখ দুটো ছলছল করে উঠছে। আমি আর দেরি না করে রহিমা যেখানে থাকে সেখানে গেলাম। একজনকে জিজ্ঞেস করলাম রহিমার ব্যাপারে। রহিমা তো সেই দুপুরবেলা বেরিয়ে গেছে, কোথায় গেছে জানি না, তবে ওর হাতে 2-3টে ব্যাগ ছিল। আচ্ছা, ওর হাতে কি কোনো ফুল গাছের টব ছিল? হ্যাঁ ছিল। আচ্ছা, কোথায় যেতে পারে জানেন আপনি? তা তো বলতে পারবো না, তবে ও তো এখানে ভাড়া থাকতো, আমার মনে হয় গ্রামের বাড়িতে গেছে। কোথায় ওর গ্রামের বাড়ি বলতে পারবেন? একবার শুনেছিলাম করিমগঞ্জ, তবে আমি নিশ্চিতভাবে বলতে পারছি না। আমি তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে পড়লাম। রাস্তায় হাঁটতে হাঁটতে যাচ্ছি। আচ্ছা, ও গোলাপ গাছের টবটা নিয়ে গেল কেন? সেই দিন বকেছি বলে? উফ, কেন যে বকতে গেলাম। কিন্তু ফুলের টবটা নিয়ে গিয়েই বা করবে কি? কোথাও কি ফেলে দেবে? না না। তখনই দেখি রাস্তার ধারে একজন ফুল গাছ বিক্রি করছে, আর সেখানে আমার সেই টবটাও রাখা আছে। আনন্দে চোখে পানি চলে এলো। আমি ছুটে গেলাম তার কাছে। ভাই, এই ফুলের গাছটা তুমি কোথায় পেলে? একজন মহিলা এটা আমাকে বিক্রি করে গেছে। কেন বলুন তো? এটা আমি কিনতে চাই। হ্যাঁ, নিয়ে যান, আমি তো বিক্রি করার জন্যই নিয়েছি। তবে এই গাছটা অন্য গোলাপ গাছের মতো নয়, একটু অন্য ধরনের, তাই এর দামটাও কিন্তু বেশি। আমি অনেক বেশি টাকা দিয়ে গাছটাকে আমার বাসায় নিয়ে আসি। অযত্নের ফলে গাছটা একটু কুঁকড়ে গেছে। আমি আবার পানি দিয়ে সেটাকে সতেজ করলাম। কুঁড়ি থেকে ফুল ফোটার মুহূর্তে চলে এসেছে। আমি গাছটাকে যত্ন করে রেখে অফিসে চলে গেলাম। সন্ধ্যের সময় ফিরে এসে দেখি খুব সুন্দর একটা গোলাপ ফুল ফুটেছে সেই গাছ থেকে। খুব মিষ্টি তার গন্ধ। আনন্দে আমার চোখ ছলছল করে উঠল। এবার আমি আমার তোড়াকে পাবো চিরদিনের মতো। কিন্তু কখন তোড়ার দেখা পাবো? নিশ্চয়ই কাল রাস্তার মধ্যে কোথাও না কোথাও ঠিক দেখা হয়ে যাবে। উফ, কি যে আনন্দ হচ্ছে। পরদিন সকালে আমি অফিস চলে গেলাম। অফিস থেকে ফিরে বাস স্ট্যান্ডে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম, কিন্তু তোড়ার দেখা পেলাম না। মনটা খুব খারাপ হয়ে গেল। না, তোড়া মনে হয় আর আসবে না। এত দেরি তো আগে কখনো করেনি। তাহলে কি ও আমার সাথে মজা করলো? মন খারাপ করে পাশের পার্কে গিয়ে চুপ করে বসে রইলাম। তখন সন্ধে হয়ে গেছে। কি ভেবেছিলে আমি আসবো না? শুনে তাকিয়ে দেখি তোড়া। আনন্দে আমার চোখ ভিজে গেল। 1 বছর পর তোড়াকে দেখছি। আমি খুব ভেঙে পড়েছিলাম তোড়া। ভেবেছিলাম তুমি আর আসবে না। আমি তোমাকে কথা দিয়েছিলাম, কি করে কথা আর খেলাপ করি বলো? তুমি জানো তোড়া, তোমার দেওয়া সেই শুকনো গোলাপ থেকে যখন গাছ হলো, তারপর কুঁড়ি হলো, তখন ওই গাছটা আমাদের ঘরে যে কাজের বুয়া ছিল সে চুরি করে নিয়েছিল। কত কষ্ট করে যে সেটা পেয়েছি তা আল্লাহ মালিক জানে। হ্যাঁ, আমি সব জানি। কিন্তু তুমি কি করে জানলে? হ্যাঁ, সে কথাই আজ তোমাকে বলবো। সব শোনার পরও যদি তুমি আমাকে গ্রহণ করো, তাহলে আমি তোমাকে ছেড়ে আর কোথাও যাব না। হঠাৎ এমন কথা বলছো কেন?
আমি আসলে পৃথিবীর কেউ নই, আমি হলাম একজন পরী। আমি প্রথম বিশ্বাস করতে পারলাম না। ভাবলাম হয়তো তোরা মজা করছে। তুমি নিশ্চয়ই আমার সাথে মজা করছো। আমি কি আজ পর্যন্ত কোনো মিথ্যা কথা বা মজা করেছি বলো? আমার তখন হুঁশ হলো, তাই তো, শুকনো গোলাপ পানিতে ডুবালে সতেজ হওয়া, তার সাথে দেখা হওয়া, সবই এবার অলৌকিক লাগতে লাগলো। তার মানে তুমি সত্যিই কোনো মানুষ নও? না, আমি একজন পরী। 150 বছর থেকে আমি এই শুকনো গোলাপ নিয়ে ওই জমিদার বাগানে অপেক্ষা করছিলাম আমার জীবন সঙ্গীর জন্য। আমি দিনের বেশিরভাগ সময় ওই বাগানের পুকুর পাড়ে কাটাতাম। ভয়ে সাধারণত কেউ আসতো না, যারা আসতো কেউ তোমার মতো ছিল না। অবশেষে তুমি এলে, আর প্রথম দেখায় তোমাকে আমার প্রচণ্ড ভালো লেগে যায়। আমি আকাশ থেকে পড়লাম। শেষে আমি একটা পরীর প্রেমে পড়লাম, যে কিনা মানুষ নয়। তুমি যদি আমাকে গ্রহণ না করো, আমি আর তোমার কাছে আসব না। এখান থেকে চলে যাব খুব দূরে, বহু দূরে। আমি ওর হাতটা ধরে বললাম, তুমি যেই হও না কেন, তুমি আমার এই মানব জনমে তুমি আমার সবচেয়ে বড় পাওয়া। আমি তোমাকে হারাতে চাই না। আমি জানতাম তুমি সব জানার পরও আমাকে গ্রহণ করবে। বলো না, কবে তুমি আমাকে চিরদিনের জন্য তোমার বাড়িতে নিয়ে যাবে? কালই তোমাকে আমার মায়ের সাথে আলাপ করাবো। সত্যি? হ্যাঁ, কিন্তু তোমাকে ডাকবো কি করে? তুমি ওই গোলাপ ফুলের কাছে গিয়ে আমার নাম ধরে ডাকবে, দেখবে আমি তোমার ঘরের বাইরেই দাঁড়িয়ে থাকব। পরদিন সকালে ওর নাম ধরে ডাকতেই বাইরে বেরিয়ে দেখি তোড়া দাঁড়িয়ে আছে। আমি তোড়াকে নিয়ে সোজা মায়ের কাছে গেলাম। মাকে সব ব্যাপারটা খুলে বললাম, শুধু ওই যে পড়ি সেটা গোপন করলাম। মা তোড়াকে দেখে অবাক হলেও তার রূপ আর শান্ত স্বভাবে মুগ্ধ হলো। যদি তোকে এত ভালোবাসে, তবে এর চেয়ে ভালো কিছু হতে পারে না। আমি তোমার বাবা মা পরিবার সম্পর্কে কিছুই জানতে চাই না। আমার তোরাই আমার মেয়ে। তোড়ার চোখের কোণে তখন চিকচিক করছে জল। তোমার মাকে পেয়ে আমি অনেক খুশি। মায়ের ভালোবাসা পাইনি, তুমিই আমার মা হয়ে থাকবে। আয় মা, আমার বুকে আয়। পরদিনই মায়ের আশীর্বাদ নিয়ে তোড়াকে বিয়ে করলাম। একজন পরীকে বিয়ে করলাম। ফুলশয্যার রাত, ঘর জুড়ে রজনীগন্ধা আর গোলাপের মৃদু সুবাস। তোড়াকে বেনারসিতে আরও মোহমায়ী লাগছে। আমি ধীরে ধীরে ঘরের দরজা বন্ধ করে তার দিকে এগিয়ে গেলাম। গোলাপের এত গন্ধ, নাকি তুমি আজ আমার জন্য স্বর্গের সুবাস নিয়ে এসেছো তোরা? কি বলছো? আজ রাতে সব সুবাস তো তোমার মধ্যেই খুঁজছি। আমার জগৎ তো এখন এই ঘর, আর তার একমাত্র রাজা এখন তুমি। আমি রাজা নই, আমি কেবল এক ভাগ্যবান মানুষ, যে কিনা এক রহস্যময়ী পরীর ভালোবাসা পেয়েছে। মনে আছে সেই শুকনো গোলাপের কথা? আমি বোকা ছিলাম, তুমি সত্যি সত্যি আমার জীবনে ফুল ফুটিয়ে দিলে। তুমি খুব জেদি। 1 বছর ধরে রোজ অপেক্ষা করেছ। এখন বলো, আমাকে পাওয়ার শর্তটা কি খুব কঠিন ছিল? শর্ত কঠিন ছিল না তোরা, কিন্তু 1 বছর অপেক্ষা করাটা খুব কষ্টের ছিল। আজ মনে হচ্ছে যেন কষ্টের প্রতিটি মুহূর্তই সার্থক। এসো, ভালোবাসো আমাকে, যেমন করে 1 বছর ধরে সেই শুকনো গোলাপটাকে ভালোবেসেছ, ঠিক তেমন। তারপর দুজন এক গভীর আলিঙ্গনে আবদ্ধ হলাম। সেই রাত ফুল আর ভালোবাসায় স্বর্গীয় সুবাসে ভরে উঠল। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যারা গল্প পাঠাতে চান আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে পাঠাতে পারেন অথবা আমাদেরকে মেল করতে পারেন। এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডি আছে, আপনারা ফলো করে নিতে পারেন। সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে।